আসসালামু আলাইকুম। 2026 বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয়ে গেছে, আর এখন প্রতিটি ম্যাচই যেন এক একটি ফাইনাল। তবে ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হলো, জাপানের বিপক্ষে রাউন্ড অফ 32 এর গুরুত্বপূর্ণ ম্যাচে কার্লো অ্যাঞ্চেলোত্তি কেমন একাদশ নিয়ে মাঠে নামবেন। নেইমার কি শুরু থেকেই খেলবেন, নাকি আবারও বেঞ্চে বসে থাকতে হবে তাকে? রাফিনিয়া, ভিনিসিয়াস, মাতেউস কুনহাদের নিয়ে গঠিত বর্তমান আক্রমণ ভাগে কি কোনো পরিবর্তন আসবে? আর সবচেয়ে বড় বিষয়, বিশ্বকাপের নকআউট মঞ্চে জাপানের মতো দ্রুতগতির ও শৃঙ্খলাবদ্ধ দলের বিপক্ষে ব্রাজিলের পরিকল্পনাই বাকি। আজকের ভিডিওতে আমরা সম্ভাব্য ব্রাজিল একাদশ নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে নেইমারকে নিয়ে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা অনেক সমর্থকই হয়তো এখনও বুঝতে পারেননি। আগামী সোমবার বাংলাদেশ সময় রাত 11টা এবং সৌদি আরব সময় রাত 8টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ব্রাজিল বনাম জাপান ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে ব্রাজিল ইতোমধ্যে একটি ট্রেনিং সেশন সম্পন্ন করেছে। আজ ও আগামীকাল আরও দুটি ট্রেনিং সেশন রয়েছে। এই তিনটি সেশন শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দল নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য এবং সাম্প্রতিক ম্যাচগুলোর পারফরমেন্স বিশ্লেষণ করলে ধারণা করা যায় কার্লো অ্যাঞ্চেলোত্তি খুব বেশি পরিবর্তনের পথে হাঁটবেন না, বরং যে একাদশ তাকে গ্রুপ পর্বে সফলতা এনে দিয়েছে সেই কাঠামোর ওপরই আস্থা রাখবেন তিনি। গোলরক্ষকের জায়গায় কোনো ধরনের বিতর্ক নেই। ব্রাজিলের নাম্বার 1 গোলকিপার অ্যালিসন বেকারি থাকবেন পোস্টের নিচে। বর্তমান স্কোয়াডে তার বিকল্প হিসেবে সমমানের কোনো গোলরক্ষক নেই। শুধু এই ম্যাচ নয়, ব্রাজিল যতদূর যাবে ততদিন অ্যালিসনই থাকবেন দলের প্রথম পছন্দ। এমনকি ম্যাচ যদি পেনাল্টি শুটআউট পর্যন্ত গড়ায়, সেখানেও ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা হবেন এই অভিজ্ঞ গোলরক্ষক। রাইট ব্যাক পজিশনে কিছুটা আলোচনা থাকলেও বর্তমানে দানিলোই এগিয়ে আছেন। টুর্নামেন্টের শুরুতে ইভানের সুযোগ পেলেও নিজের সেরাটা দেখাতে পারেননি। মরক্কোর বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের পরই তাকে তুলে নেওয়া হয়েছিল। এরপর দানিলো সুযোগ পেয়ে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন। শেষ 2 ম্যাচে তার পারফরমেন্স ছিল বেশ স্থিতিশীল। তবে জাপানের বিপক্ষে তার জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কারণ জাপানের বাম দিকের আক্রমণ ভাগে রয়েছে দ্রুত গতির উইঙ্গাররা। নকআউট ম্যাচে দানিলো কিভাবে এই চাপ সামলান সেটি দেখার বিষয় হবে। সেন্টার ব্যাক জুটিতে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। মার্কুইনহোস এবং গ্যাব্রিয়েল মাগালহায়েস আবারও একসঙ্গে মাঠে নামতে যাচ্ছেন। মার্কুইনহোসের প্রধান কাজ থাকবে প্রতিপক্ষের আক্রমণ ভাগকে নিয়ন্ত্রণে রাখা এবং ডিফেন্স থেকে খেলার গতি তৈরি করা। অন্যদিকে গ্যাব্রিয়েল মাগালহায়েসের দায়িত্ব আরও বিস্তৃত। তিনি শুধু রক্ষণ সামলাবেন না, আকাশপথে আসা বল ক্লিয়ার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। গত ম্যাচে তিনি প্রায় সব এরিয়াল ডুয়েল জিতেছিলেন এবং ডিফেন্স থেকে আক্রমণ গঠনের ক্ষেত্রেও দারুণ অবদান রেখেছিলেন। ফাইনাল থার্ডে একাধিক গুরুত্বপূর্ণ পাস দিয়ে তিনি দেখিয়েছেন আধুনিক ফুটবলে একজন সেন্টার ব্যাক কতটা কার্যকর হতে পারে। লেফট ব্যাকে ডাগলাস স্যান্টোসের জায়গা এখন প্রায় নিশ্চিত। মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে তার ধারাবাহিক পারফরমেন্স প্রশংসা করিয়েছে। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে তার বোঝাপড়া ব্রাজিলের বাম দিককে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে। আক্রমণে যেমন অবদান রাখছেন, তেমনি রক্ষণেও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। তাই তাকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। মিডফিল্ডে কার্লো অ্যাঞ্চেলোত্তি সম্ভবত তার পরীক্ষিত ত্রয়ীকেই ধরে রাখবেন। ক্যাসেমিরো, ব্রুনো গিমারাইস এবং লুকাস পাকেতা, এই তিনজনই আবারও শুরু করতে পারেন। ক্যাসেমিরো থাকবেন ডিফেন্সিভ মিডফিল্ডার বা অ্যাঙ্কারম্যান হিসেবে। তার কাজ হবে রক্ষণকে সুরক্ষা দেওয়া এবং মাঝমাঠে ভারসাম্য বজায় রাখা। ব্রুনো গিমারাইস বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকায় খেলবেন। আক্রমণ ও রক্ষণ দুই ক্ষেত্রেই তাকে সক্রিয় দেখা যাবে। প্রয়োজনে রাইট সাইডে গিয়ে দানিলোকেও সহায়তা করবেন। অন্যদিকে লুকাস পাকেতা থাকবেন দলের মূল প্লেমেকার হিসেবে। গত ম্যাচে তিনি 4টি গোলের সুযোগ তৈরি করেছিলেন। তার সৃজনশীলতা বর্তমানে ব্রাজিলের আক্রমণ ভাগের অন্যতম প্রধান শক্তি। এবার আসা যাক আক্রমণ ভাগে। ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে এখন আর কোনো প্রশ্ন নেই। এই বিশ্বকাপে তার ভূমিকা আগের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়। একসময় তিনি শুধুই টাচলাইনের পাশে উইঙ্গার হিসেবে খেলতেন, কিন্তু এখন তাকে দেখা যাচ্ছে হাফ স্পেস, সেন্ট্রাল জোন এবং উইং 3 জায়গাতেই। বিশেষ করে প্রতিপক্ষের 2 সেন্টার ব্যাকের মাঝামাঝি অবস্থান নিয়ে তিনি আক্রমণ পরিচালনা করছেন। এই নতুন ভূমিকায় তিনি ইতোমধ্যেই 4টি গোল এবং 1টি অ্যাসিস্ট করে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন। জাপানের বিপক্ষেও তার কাছ থেকে একই ধরনের পারফরমেন্স আশা করা হচ্ছে। সেন্টার ফরওয়ার্ড হিসেবে মাতেউস কুনহার জায়গা নিয়ে কোনো সন্দেহ নেই। বর্তমান ব্রাজিল দলে তিনি শুধু একজন স্ট্রাইকার নন, বরং পুরো সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ। কার্লো অ্যাঞ্চেলোত্তির হাই প্রেসিং এবং উচ্চগতির ফুটবলে কুনহার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রয়োজনে মাঝমাঠে নেমে আসেন, ডিফেন্সে সাহায্য করেন, প্রতিপক্ষকে প্রেস করেন এবং আক্রমণ ভাগকে নেতৃত্ব দেন। তার ওয়ার্ক রেট এবং দলীয় অবদানই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। গোল সংখ্যা হয়তো হ্যারি কেন বা হুলিয়ান আলভারেজের মতো নয়, কিন্তু খেলার সামগ্রিক প্রভাবের দিক থেকে তিনি একই ধরনের আধুনিক ফরওয়ার্ডদের কাতারে চলে গেছেন। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন ব্রাজিল যদি বিশ্বকাপে বড় কিছু করে, তাহলে মাতেউস কুনহা সেই সাফল্যের অন্যতম প্রধান নায়ক হবেন। রাইট উইংয়ে রাফিনিয়ার জায়গাও বেশ নিরাপদ। শেষ ম্যাচে তিনি শুধু আক্রমণে নয়, রক্ষণেও অসাধারণ অবদান রেখেছেন। বিশেষ করে দানিলোর পাশে নেমে এসে ডিফেন্সিভ সাপোর্ট দেওয়ার কারণে ব্রাজিলের ডান দিক অনেক বেশি ভারসাম্যপূর্ণ দেখেছে। লুইস হেনরিক আক্রমণাত্মক দিক থেকে হয়তো বেশি ঝুঁকি তৈরি করতে পারেন, কিন্তু রাফিনিয়ার মতো ট্র্যাক ব্যাক করে দলকে সাহায্য করতে পারবেন না। আর নকআউট ম্যাচে গিয়ে ভারসাম্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার আসা যাক সবচেয়ে আলোচিত নাম নেইমার জুনিয়রকে নিয়ে। অনেক সমর্থক হয়তো আশা করছেন তিনি জাপানের বিপক্ষে শুরু থেকেই মাঠে নামবেন, কিন্তু বাস্তবতা হলো এখনও তার পুরোপুরি ম্যাচ ফিট হওয়ার বিষয়টি নিশ্চিত নয়। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরার পর একজন ফুটবলারকে ধীরে ধীরে ম্যাচে ফিরিয়ে আনা হয়। নেইমার এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে 15 মিনিট খেলেছেন, ফলে সরাসরি তাকে 70 বা 90 মিনিটের জন্য মাঠে নামানো বড় ঝুঁকি হতে পারে। এছাড়া অ্যাঞ্চেলোত্তির বর্তমান হাই প্রেসিং কৌশলে ফরওয়ার্ডদেরও প্রচুর দৌড়াতে হয় এবং রক্ষণে অবদান রাখতে হয়। এই মুহূর্তে নেইমারের শারীরিক অবস্থা সেই মাত্রায় পৌঁছেছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই ধারণা করা হচ্ছে তিনি আবারও বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করবেন এবং প্রয়োজনে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হতে পারে।